নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলেই ভালো আছেন। আমার নাম ডক্টর রুদ্ররূপ গুপ্ত। আমি বর্তমানে সাস্টেনেবল কসমস অ্যাম্বাসেডর, গ্লোবাল চেঞ্জ মেকার এবং অন্যদিকে এসডিজি এক্সপার্ট, এবং এই তিনটি পরিচয় গ্রিন থিঙ্কার সোসাইটি অনুমোদিত। আমরা একসঙ্গে ভীষণ প্রতিষ্ঠিত, সারা পৃথিবীর অত্যন্ত জনপ্রিয় ইউনাইটেড নেশনসের সঙ্গে কাজ করছি। তো আশা করি এই প্যান্ডেমিকের ভয়াবহতায় সকলে ভীষণ ভালো আছেন এবং এই ভয়াবহতাকে উপেক্ষা করে এগিয়ে চলেছেন সাফল্যের সরণিতে। বলতে কোনো অসুবিধে নেই, আমাদের জীবনে চলার পথে অনেকগুলোই প্রধান মাধ্যম আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করে এবং বড় হওয়ার ক্ষেত্রে বা দুর্নিবার গতিতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সকল বিশেষ মাধ্যমগুলি আমাদের প্রতিটা মুহূর্তে এগিয়ে দিতে সাহায্য করে বা নতুন করে বাঁচতে শেখায়, তাদের মধ্যে অন্যতম হলো এডুকেশন বা শিক্ষা। তো আমি আশা করব আপনারা যেহেতু জানেন, আমি এই ইঙ্গিতটা গতকালই দিয়েছিলাম যে আজকে 7:30টার সময় বিনোদন.com-এর হয়ে বিনোদন.com-এর অফিসিয়াল ফেসবুক পেজে আমি লাইভ থাকব এবং আপনাদের সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হলো শিক্ষার প্রগতিতে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব বা ভূমিকা। সত্যি কথা বলতে আমরা ক্রমান্বয়ে এগিয়ে চলেছি এবং এগিয়ে চলেছি বিভিন্ন ঘটনার সাক্ষী হতে। শুধু তাই নয়, আমরা যে কোনো জীবনযুদ্ধে যাতে জয়ী হতে পারি সেই জন্য নিজেদেরকে সব সময় পরিণত করে চলেছি, এটা যেন বলাই বাহুল্য। তাই শুরু করার আগে প্রথমে বিনোদন.com-এর সকল দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক শ্রদ্ধা, আর সঙ্গে জানালাম অগুন্তি অভিনন্দন। আসন্ন শারদীয়া সকলের ভালো কাটুক, আর করোনামুক্ত পৃথিবীর প্রতিনিধিত্ব করতে পেরে আমরা যাতে সকলেই অত্যন্ত আত্মতুষ্ট হতে পারি, এটাই আমার একান্ত কাম্য, এটাই আমার অত্যন্ত শুভ কামনা আপনাদের সকলের জন্য। তো আমার যেটা বলার বিষয়, আর সবচেয়ে বড় কথা, বিনোদন.com এরকম একটি অপরচুনিটি দিয়েছে আমাকে, আমার বিনোদন.com-এর সকল সহযোগীদের এবং যে সমস্ত বিশিষ্ট মানুষেরা বিনোদন.com এই অসাধারণ চ্যানেলটিকে চালিত করে আসছেন, তাদের কাছে আমার বিনম্র কৃতজ্ঞতা আমি জানাই। কারণ ওনাদের এই অনুমোদিত সুযোগটি ছাড়া আপনাদের সঙ্গে এই আলোচনার জন্য আমি ফেসবুক পেজে কখনোই এই লাইভ অনুষ্ঠানটি করতে পারতাম না। এবং সঙ্গে আমার কৃতজ্ঞতা ধ্বনিত হোক সেই সমস্ত অভিভাবকদের জন্য যাদের সন্তান এবং সন্ততিরা প্রতিটা মুহূর্তে চেষ্টা করে চলেছে কি করে আরও উন্নতি করা যায়, কি করে সমাজকে চালিত করা যায় উন্নতির বিভিন্ন সমীকরণের মাধ্যমে, আর সাফল্যটিকে খুব কম সময়ের মধ্যে ছিনিয়ে আনা যায়। তো যেহেতু বিষয়টি উন্নতির জন্য, শিক্ষার উন্নতির জন্য আমরা যে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বা সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর যে গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব, সেটা একটা কবিতার মাধ্যমে প্রথমে আমি ব্যক্ত করতে চেষ্টা করছি। এটা বেসিক্যালি কি, হ্যাঁ, কবিতাটির নাম দিয়েছি প্রাত্যহিক হাতিয়ার। এখানে হাতিয়ার মানে শিক্ষা। কেমন? আচ্ছা, শিক্ষাই হলো দেশের মূলধন, উন্নয়নের বিশেষ মন্ত্র। শিক্ষার্থীদের জীবন গঠনে চলবে না ষড়যন্ত্র। অমূল্য জ্ঞানের প্রয়োজনে থাকবে একমাত্র সাধনা। ভীষণ ব্যস্ততার ভিড়ে তাই হয় সরস্বতীর আরাধনা। লক্ষ্য কিন্তু একটাই, পেতে হবে প্রতিষ্ঠা। শিক্ষামূলক বিন্যাসে আসুক সময় আর ন্যায় নিষ্ঠা।
চলুন সবাই মেনে চলি সাফল্যের নিয়মাবলী। চিন্তা নেই, সঙ্গে আছে সহপাঠক্রমিক কার্যাবলী। সো বিলিভ মি, শিক্ষার প্রগতিতে যে মুহূর্তে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব নিয়ে আলোচনা করছি, সেখানে শিক্ষা বলতে বোঝায় সমুদ্রের অফুরন্ত ঢেউ, বোঝায় এই অসীম আকাশের সৌন্দর্য, বোঝায় অবিরাম ঝরে পড়া বৃষ্টি। তার মানে যে পর্যায়ক্রমের কোনো শেষ হয় না, যে পর্যায়ক্রমকে ভিত্তি করে আমরা সূর্যোদয় আর সূর্যাস্তের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারি দুর্নিবার গতিতে, আর ছিনিয়ে আনতে পারি কিছু দুরন্ত ঐতিহাসিক জয়কে। কিন্তু আমরা যারা সমাজ সচেতন মানুষ, বা আমরা যারা ভীষণ কনসিয়াস, ভীষণ সচেতন অভিভাবক, তারা আমাদের সন্তান সন্ততিদের জন্য কি কি কর্তব্য পালন করব। কারণ শিক্ষা কিন্তু একেবারে ছেলে খেলা নয়, শিক্ষার মধ্যে আছে ভীষণ বড় একটা ব্যাখ্যা এবং দৃষ্টান্তমূলক কিছু উদাহরণ। সুতরাং গতানুগতিক পড়াশুনো যেমন চলছে, সেটা তো চলবেই, তার কোনো শেষ নেই। তার সঙ্গে সঙ্গে প্রতিজন শিক্ষার্থীকে নিজেদের গড়ে তুলতে হবে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে। তাই প্রথম যে পয়েন্টটা নিয়ে আমি ডিসকাস করব, সেটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে যে বইগুলো আমরা পঠন পাঠন করছি, বা যে বইগুলো নিয়ে আমরা মনোনিবেশ করছি, সেই বই থেকে বা বইয়ের বাইরে বেরিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় যে খবরের কাগজ, যেখান থেকে আমরা প্রচুর তথ্য সংগ্রহ করি প্রতিদিন প্রতিনিয়ত, সেখান থেকে কিছু স্পেসিফিক প্যারাগ্রাফকে চুজ করে আয়নার সামনে বসে অনুশীলন করা উচিত। এই অনুশীলন শুধু অনুশীলন বলেই অনুশীলন নয়, এই অনুশীলন কিন্তু উচ্চারণ করার ক্ষমতা থেকে ব্যক্তিত্ব গঠন সব কিছুতেই একটি অমূল্য ভূমিকা পালন করবে। যেভাবে আমি বড় হয়েছি, আমার জীবনে আমি স্টুডেন্ট থাকাকালীন বা গবেষণার জীবনে পদার্পণ করার পর প্রতিদিন ফ্রেশ মাইন্ড নিয়ে যখন আয়নার সামনে বসতাম, সেখানে গিয়েই আমি প্রথম কাজ যেটা করতাম, আয়নার সামনে বসে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট আমি রিডিং পড়তাম। শুধু রিডিং, জাস্ট জোরে পরিষ্কার উচ্চারণের মাধ্যমে আমি একটা স্পেসিফিক প্যারাগ্রাফকে রিড করতাম। এটাও কিন্তু একটা সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যেই পড়ছে। তার কারণ এটা আমার প্র্যাকটিস। এই অনুশীলন বা প্র্যাকটিসের মাধ্যমে আমি মূলত পড়াশুনোর মাপকাঠিটাকে বিচার করতাম। কারণ প্র্যাকটিস অলওয়েজ এনহ্যান্সেস দ্য স্পিরিট অফ সাকসেস, রাইট? তো তাই যদি হয়, এডুকেশন যেমন লিমিটলেস, আমাদের প্র্যাকটিসটাও কিন্তু আনলিমিটেড হওয়া প্রয়োজন। সুতরাং প্রতিটি স্তরের শিক্ষার্থীদের কিন্তু আপনারা প্রতিনিয়ত রিডিং পড়া প্র্যাকটিস করাবেন। এটাও একটা সহপাঠক্রমিক কার্যাবলীর অঙ্গ, যে কার্যাবলীর মাধ্যমে তাদের 5 tenets অফ লাইফ সংগঠিত হবে। ফার্স্ট অফ অল, সেলফ কনফিডেন্স, আত্মআস্থা। সেলফ কনফিডেন্স তৈরি না হলে যে কোনো বিরল পরিস্থিতিতে বা যে কোনো প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে আসা কিন্তু মোটেই সম্ভবপর হবে না। আর ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা যাদের ম্যাচুরিটি লেভেল এখনো পরিপূর্ণতা পায়নি, তারা এই আত্ম আস্থাকে সুন্দর করে বহন করে নিয়ে চলবে বলেই সমাজ কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। সমাজ প্রত্যাশা করে প্রতিটি স্তরের শিক্ষার্থীরা যাতে অবিরাম গতিতে এগিয়ে চলে তাদের সাধনা এবং দুরন্ত অনুশীলনকে কেন্দ্র করে। সো এখানে একটা অদ্ভুত সুন্দর ব্যাপার বা একটা সমীকরণ দেখা দিচ্ছে, সেটা হচ্ছে
তাদের প্রাত্যহিক অনুশীলন কিন্তু একটি সাধনার বহিঃপ্রকাশন, যে বহিঃপ্রকাশ প্রতিটি পরিবেশের সঙ্গে মিলিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের ভীষণ সুন্দর করে সাহায্য করছে এবং প্যাসিভলি তাদের শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া অভিভাবকদের স্মরণ করিয়ে দিচ্ছে যে তাদের প্রতিটি ফ্যামিলির যারা যারা সন্তান সন্ততি বা যারা এই অবিরাম যুদ্ধে যোগদান করবার সৈনিক, তাদের একান্ত অপরিহার্য হলো অনুশীলন। অনুশীলনের সঙ্গে থাকবে সাধনা, আর তারই সঙ্গে তারা স্বপ্নের মাধ্যমে দেখতে শিখবে তাদের রঙিন বাসনাগুলিকে। তো আত্ম আস্থা যদি থাকে, আমার মনে হয় কোনোদিন পেছন ফিরে তাকাতে তাদের হবে না, কারণ কম সময়ে অনেক দূর অতিক্রম করাই হচ্ছে প্রতিজন শিক্ষার্থীর কাজ। আর বর্তমান যন্ত্রচালিত যুগে প্রতিজন শিক্ষার্থীর সঙ্গে আছে কোটি 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 কম্পিটিটার্স, বা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, যাদেরকে আমরা প্রতিযোগী বলে থাকি। সুতরাং কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে কিন্তু নারাজ। সেখানে ভাবতে হবে যে আমি কতটা কনফিডেন্ট, বা আমি কি ধরনের ফ্যামিলি সাপোর্ট পাচ্ছি। বাবা মা অক্লান্ত পরিশ্রম করে তাদের আত্মত্যাগের মাধ্যমে তাদের এই সুন্দর শিশুটিকে নবজাগরণের পথে চালিত করছেন, কিন্তু চালনাটা ঠিক হচ্ছে কি না এটার মূল্যায়নটাও কিন্তু ভীষণভাবে দরকার। আমার দৃঢ় বিশ্বাস 5 টেনেটসের যে প্রথম পয়েন্টটা বললাম, দ্যাট ইজ সেলফ কনফিডেন্স, যার মানে আত্ম আস্থা। আমি সব অভিভাবকদেরই খুব আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা ওদের রিডিং পড়ার ওপরে প্রথমে জোর দিন, এবং সকালবেলা উঠে মর্নিং ওয়াক করে আসবার পরে, যদি মর্নিং ওয়াকের অভ্যেস থাকে, মর্নিং ওয়াক করে আসবার পরে তারা যাতে ভীষণ সশ্রদ্ধ চিত্তে যে কোনো একটা প্রেয়ার, যে কোনো একটা গানের মাধ্যমে করে থাকে। এটা জনগণমন হতে পারে, হ্যাঁ, অন্তর মম বিকশিত করো অন্তর তরহে, এই গানটা হতে পারে, হ্যাঁ। তো এরকম ধরনের বেশ কিছু দৃষ্টান্তমূলক গান, যে গানের সুর বা যে সুরেলা ছন্দ তাদের হর্ন এফেক্ট এবং হ্যালো এফেক্টকে ভীষণভাবে ত্বরান্বিত করবে প্রতিটা সেকেন্ডে। শুধু তাই নয়, আমার দৃঢ় বিশ্বাস এবং আমার প্রতি যদি আপনাদের আস্থা বা বিশ্বাস থেকে থাকে, তাহলে দেখবেন প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে তাদের মধ্যে একটা স্পার্ক অফ কনফিডেন্স রিফ্লেক্ট করছে। কেমন? তো এই কনফিডেন্সটাকে হোল্ড করা বা এই কনফিডেন্সটাকে মেনটেন করা হচ্ছে আপনাদের সকলের প্রধান কর্তব্য, কারণ ওরা কনফিডেন্স নামক এই হাতিয়ারটাকে নিয়েই কিন্তু এগোচ্ছে। কেমন? আর পড়াশুনো, গতানুগতিক পড়াশুনোর মাঝখানে মাঝে মাঝে 10 মিনিটের ব্রেক, 10 মিনিট যখন ব্রেক ওরা পাচ্ছে, খোলা নির্মল আকাশের দিকে তাকিয়ে থাকতে বলুন, হাতে একটা চকলেট নিয়ে। যদি চকলেট থাকে তাহলে দেখবেন চকলেট হচ্ছে টোকেন অফ লাভ, টোকেন অফ পিস, টোকেন অফ স্পিড। সো চকলেটটা তাদেরকে ভীষণভাবে ইন্সপায়ার করবে অ্যাক্টিভলি এবং প্যাসিভলি। দেখবেন কোনো বাচ্চা ছেলেকে বা বাচ্চা মেয়েকে যদি আপনি চকলেট দেবেন বলে একটা প্রতিশ্রুতি দেন, তাহলে কিন্তু সে তার প্রাত্যহিক জীবনে যে কটা কাজের জন্য আপনি ওকে আদেশ করছেন, প্রতিটা কাজই কিন্তু ও মনোসংযোগের সঙ্গে করবে, কারণ দিনের শেষে ও জানে কন্ডিশন হচ্ছে কাজটা করতে পারলে চকলেট একটা বরাদ্দ। সুতরাং লাইফের মধ্যে একটা কন্ডিশন থাকতে হবে উইথ অ্যাপ্রিসিয়েশন, কারণ ছোট বাচ্চা ছেলেমেয়েরা কিন্তু দূরের ভবিষ্যৎটাকে দেখতে পাচ্ছে না, ওরা শুধু দেখছে আজকের এই বর্তমান পরিস্থিতিটা আর আগামীকাল কি করব সেই প্রস্তুতিটাকে। সুতরাং তার বেশি যখন দেখতে পাচ্ছে না, আমি সকল অভিভাবককে আন্তরিক হয়ে অনুরোধ করছি, এবং এটা আমাদের মূল মন্ত্র করে নিতে হবে, প্রতিদিন সকালে উঠে যেমন আমরা অসুস্থ হলে ওষুধ খাই বা
ব্রেকফাস্ট লাঞ্চ করি আমাদের টাইম মতো, ঠিক সেই রকমভাবেই ওদেরকে গাইড করতে হবে অ্যাজ পার দ্য প্ল্যানস। এই প্ল্যানটা হতে হবে ভেরি সিগনিফিকেন্ট। দরকার হলে একটা ডায়েরি নিয়ে আপনারা জট ডাউন করুন কি কি পয়েন্টস আপনারা ফোকাস করবেন। ফার্স্ট অফ অল, ওরা ঠিকমতো ব্রেকফাস্টটা করছে কিনা, কারণ পড়াশুনোর পাশাপাশি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ওদেরকে ইনভলভ করতে হয়, ওদের স্বাস্থ্য নিয়ে কিন্তু অত্যন্ত সচেতন হতে হবে। প্রথমত, আজকে এই যে মহামারী বা অতিমারি চলছে, এর কোনো নিশ্চিত ভবিষ্যৎ নেই। যে কোনো সময় আমাদের এই অতীব কষ্ট করে দর্শনীয় যে নিয়ম বা বিধি বা যে সমীকরণ, সেটা কিন্তু স্তব্ধ হয়ে যেতে পারে ডিউ টু দিস মোস্ট মার্ডারাস প্যান্ডেমিক সিচুয়েশন। সো you have to be very, very careful right from the absolute inception of your child or children to be incepted for education, যে কি করে ওরা এগোবে এবং এগোতে গেলে যে শরীর এবং মনের সমন্বয়কে প্রয়োজন, তো সেইটাই আলাদা করে ডিস্টিংগুইশ করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্টলি তমনাশ একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছে, সেটা হচ্ছে তোমার এই দীর্ঘ কর্মজীবনে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব ঠিক কতটা অনুভব করেছ। থ্যাংক ইউ তমনাশ ফর ইয়োর ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন অ্যান্ড ইয়োর ওয়ান্ডারফুল ইনকুইজিটিভ মাইন্ড হুইচ আই অ্যাপ্রিসিয়েট ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। ব্যাপারটা হচ্ছে, আমার জীবনে প্রচুর প্রতিকূলতা গেছে এবং খুব স্ক্যাটার্ড লাইফের মধ্যে দিয়ে আমাকে স্বপ্নটা দেখতে হয়েছে যে কি করে আমি সফল হব। সেখানে কিন্তু মা বাবা, আমার আত্মীয় পরিজন, অত্যন্ত নিকট আত্মীয় পরিজন এবং বেশ কিছু মুষ্টিমেয় বন্ধু ছাড়া পৃথিবীতে কেউ আমাকে একটা লাইন বলে হেল্প করেননি। আমার শিক্ষাগুরুরা তো ছিলেনই, শিক্ষাগুরুর অসীম আশীর্বাদ সঙ্গে ছিল বলেই আজকে একটা প্ল্যাটফর্মের ওপর দিয়ে আমি একটা টার্গেটকে বেস করে এগিয়ে যেতে চলেছি এবং সাফল্যের সরণিতে পৌঁছে যাওয়ার জন্য যা যা করা দরকার সবটাই করছি অ্যাজ পার দ্য প্ল্যানস অ্যান্ড ওয়ান্ডারফুল স্ট্রাকচার্ড ফ্রেম অফ মাইন্ড, রাইট? তো আমার মনে হয় আমার জীবনটা ছোটোবেলাটা কেটেছে মামা বাড়িতে এবং মামা বাড়ি থেকে প্রচুর অমূল্য উপদেশ পরামর্শ আমি আমার দিদা দাদু মামা মামির থেকে তথা মামাতো বোনের থেকে পেয়েছি, একসঙ্গে বড় হয়েছি। এবং সহপাঠক্রমিক কার্যাবলী বলতে ছোটোবেলা থেকে ক্রিকেট খেলতে খুব ভালো লাগতো, ভালো করে কথা বলার অনুশীলন করতে খুব ভালো লাগতো, সেটা আমি করতাম। কারণ আমি জানতাম যে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের যে কৌশল, এটা যদি ঠিক না থাকে আমি আমার মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারবো না। আর গতানুগতিক পড়াশুনো তো সবাই করে, কেউ বেঁচে থাকার জন্য করে, কেউ আর্ন করার জন্য করে, কেউ প্রতিষ্ঠা পাওয়ার জন্য করে, কেউ অন্যকে ইন্সপায়ার করার জন্য করে বা কারেজটা পে করার জন্য করে। তো আমার ক্ষেত্রে সবটাই বিরাজ করে কম বেশি। আমি মূলত সবসময় ভেবেছি যে সহপাঠক্রমিক কার্যাবলী মানেই যে অ্যাডিশনাল প্র্যাকটিসেস হুইচ মে স্যাটিসফাই ইন অল দ্য রিগার্ডস। এবং শুধু তাই নয়, সহপাঠক্রমিক কার্যাবলী মানে চুপচাপ মনোসংযোগের সঙ্গে গান শোনাও, কিন্তু এটাও কিন্তু একটা অ্যাক্টিভিটি। কারণ এই যে টিউনফুল যে মিউজিক, এই মিউজিক মাইন্ডকে খুব ইউফোরিক করে তোলে, মাইন্ডকে সঙ্গবদ্ধ করে একটা যে কোনো কাজকে মনোসংযোগের মাধ্যমে সম্পন্ন করার জন্য, মনোসংযোগের মাধ্যমে অ্যাকমপ্লিশ করার জন্য। এটা ভাবতে হবে যে প্রতিজন সন্তান সন্ততি চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকে এবং আমাদের এই যন্ত্রচালিত যুগে কনফাইনমেন্টস which are purely endless, bottomless and barless, সেখানে প্রতিজন সন্তান সন্ততিকে স্পেস দিতে হবে, ওদেরকে ছুটি দিতে হবে, ছুটির ঘন্টাটা কিন্তু বাজাতে হবে।
সেই যে ঘণ্টার সুরেলা শব্দ, সেটা ওদের হৃদয়ে এবং ব্রেনে ধ্বনিত হবে। কিসের জন্য ধ্বনিত হবে? পরবর্তী ধাপে যাতে ওরা অংশগ্রহণ করতে পারে, পরবর্তী ধাপটাকে যাতে আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারে। তাহলেই এটা নিশ্চিত যে ওরা সাফল্যের সমীকরণটা কি সেটা একটু হলেও বুঝেছে, রাইট? তো এইভাবে প্রতিজন স্টুডেন্টকে এগিয়ে যেতে হবে তার বাড়ির শিক্ষাকে সঙ্গে নিয়ে, এবং যে সমস্ত শিক্ষাগুরুরা প্রতিনিয়ত সঙ্গে থেকে তাদেরকে এগিয়ে দিচ্ছেন, তাদেরকে প্রতিনিয়ত এনকারেজ করছেন, তাদেরকে উৎসাহ যোগাচ্ছেন, সেই উৎসাহর যে স্পন্দন, সেই উৎসাহ দেওয়ার যে একটা অদম্য ইচ্ছে, এই ইচ্ছে থেকে কিন্তু সরে গেলে হবে না। কারণ যারা আজকের সূর্যাস্ত তারা কিন্তু আগামীকালের সূর্যোদয়, রাইট? সো আমার জীবনে এরকম প্রচুর প্রচুর অডস এসেছে, এবং অডস হিসেবে আমি নিইনি, আমি নিয়েছি ব্লেসিংস হিসেবে। কারণ আমি জানি ওই অডসগুলো আছে বলেই আমি ইভেন্টসকে চেরিশ করতে সক্ষম হব, আর আমি ইভেন্টসকে সাকসেসফুলি অ্যাকসেপ্ট করতে পারবো, শুধু আমার জন্য নয়, সকলের জন্য। সুতরাং সর্বস্তরের মানুষের এটা একটা বার্থ রাইট টু হ্যাভ দ্য বেস্ট অ্যাকাডেমিক ভাইব। কারণ এডুকেশন ছাড়া সমাজ কোনোদিন সমৃদ্ধ হতে পারে না, এডুকেশন ছাড়া কোনোদিন পৃথিবীর এই আলোকে আরও ত্বরান্বিত করার ইচ্ছে জাগতে পারে না। কারণ প্রচুর প্রতিকূলতা চারিদিকে বিরাজ করছে, প্রচুর সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি, তারপরেও আমরা কিন্তু শিক্ষার আলোটা থেকে কখনো আমাদের সন্তান সন্ততিকে বঞ্চিত করতে পারি না। এটা একটা পানিশেবল ক্রাইম। আর আপনারা যারা অত্যন্ত শ্রদ্ধেয়া এবং সচেতন অভিভাবক, তাদের নিশ্চয়ই আমি মনে করি অগুন্তি শিক্ষার যে বিন্যাস আপনাদের মধ্যে বিচ্ছুরিত হচ্ছে, সেখান থেকেই আপনি বা আপনারা আপনাদের সন্তান সন্ততির জন্য কিছুটা শিক্ষা শেয়ার করুন, বা কিছুটা শিক্ষা ওদের মধ্যে ইনজেক্ট করুন রাইট ফ্রম দ্য বিগিনিং। সব কিছু একবারে হবে না, এটা আস্তে 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 বাড়বে বা বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো জানবেন সঠিকভাবে যদি সেই ডাইসটাকে গড়ে তোলা যায়, সে কিন্তু বিফলে যেতে পারে না। কারণ তার মধ্যেও অগুন্তি স্বপ্ন আছে সফল করার জন্য, তার মধ্যেও অগুন্তি এলোমেলো পরিকল্পনা আছে, যে পরিকল্পনাগুলো তারা নিজস্ব অনুশীলন, পারিবারিক পরিকাঠামো এবং শিক্ষাগুরুর অমূল্য ভূমিকাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য একান্ত অপরিহার্য। সুতরাং বঞ্চনার তো কোনো প্রশ্নই ওঠে না। রেদার 5 টেনেটসের প্রথমটা সেলফ কনফিডেন্স, আমার মধ্যে এই কনফিডেন্স বরাবরই ছিল। বহু ক্ষেত্রে পরাজয়ের শিকার হয়েছি, বহু ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছি, কিন্তু নিজের মেরুদণ্ডকে কখনো ভেঙে ফেলিনি। আমি মনে করেছি আমার সুস্থ, সবল, সতেজ, প্রতিভাবান এবং প্রতিভাময়ী বাবা মা আছেন। সবচেয়ে বড় কথা, আমার নিজের স্ট্রেংথ হচ্ছে আমার বাবা মা, যারা আমার সবচেয়ে বড় লাইফ টাইম আইডল ইন মাই লাইফ আই হ্যাভ এভার মেট, এভার ইন দ্য হিস্ট্রি। তো তাই যদি হয়, বাবা মার দেখানো পথে সবসময় চালিত হয়েছে, তাই বলে যে সবসময় বাবা মার সঙ্গে মতের মিল হয়েছে তাও নয়। যখন মিল হয়নি, তখন আমি আমার প্রতিভা দিয়ে বা আমার গুণগত মান দিয়ে সেটাকে মেকআপ করেছি উইদাউট এনি হেজিটেশন। সেটা কিন্তু অনুমোদিতও হয়েছে বাই মাই প্যারেন্টস। সিমিলারলি আপনাদের ক্ষেত্রেও তাই, আপনাদের সন্তান সন্ততির সঙ্গে যখন মতের মিলটা হবে না, কখনো তাকে কোনোভাবে পানিশ করবেন না, রেদার তাকে কারেজ করবেন। কারণ আপনার দেখানো যুক্তি আর তার অ্যাকোয়ার করা বা তার অর্জিত যুক্তি দুটোকে মেলালেই কিন্তু সাফল্যের সরণিটা নিশ্চিত হতে পারবে, আর যা আজকের সমাজের জন্য একান্ত প্রয়োজনীয়। আমি ক্রিকেট খেলার পাশাপাশিও যেটা বললাম যে খুব ভালো করে কথা বলবো, একজন অরেটার হব জীবনে,
এরকম একটা নিজের সঙ্গে নিজের একটা কমিটমেন্ট ছিল। তা সেই কমিটমেন্টটা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মেলামেশা করে, একটা মানসিক মেলবন্ধন সৃষ্টি করে সেই গুণগুলো প্রতিদিনই ত্বরান্বিত করে চলেছি, প্রতিদিনই রিফাইন করে চলেছি টিল টু নাইট। কারণ আমি জানি এই প্র্যাকটিসের কোনো শেষ নেই। আমিও ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো, অ্যান্ড আই এম ডিজায়ারাস টু বি দ্য ওয়েভ হুইচ ডাজ নট হ্যাভ এনি প্রায়ার এন্ড, রাদার I am desirous to initiate something absolutely very unique for tomorrow. এবং সেই জন্যই এই লাইভে আসা, যদিও জীবনে আমার প্রথম লাইভ অনুষ্ঠান আপনাদের সকলের সঙ্গে, এবং বিনোদন.comকে আবারও আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, কারণ ওনাদের এই অসাধারণ অ্যাপ্রুভাল ছাড়া আমার এখানে আসাটা হয়তো সম্ভব হতো না। তো সেই জন্যই বলছি, প্রথমটা সেলফ কনফিডেন্স, এটা যেন কোনো মতে ভুল না হয়। সেলফ কনফিডেন্সকে জেনারেট করে যেতে হবে সকাল বিকেল রাতে, প্রতিটা বেলাতেই, প্রতিটা মুহূর্তেই, প্রতিটা সেকেন্ডেই। নেক্সট আসছি সেলফ বিলিফ বা আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস সবসময় এগিয়ে দেয় এবং আত্মবিশ্বাস জানান দেয় যে হ্যাঁ, তুমি ঠিক পথে চালিত হচ্ছ, তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে, তুমি এটা করতে পারবে। আমার মতে প্রতিদিন স্নান করবার পর যখন ফ্রেশ মাইন্ডে আমরা থাকি, তখন যেন অ্যাটলিস্ট আয়নার সামনে গিয়ে একবার অন্তত বলি, ইয়েস আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। কারণ এই যে বেস্ট হওয়ার ভাইবটা, এই যে বেস্ট হতে পারার যে জিলটা, এই জিলটা প্রতিজন শিক্ষার্থীর মধ্যে থাকা প্রয়োজন। সুতরাং তারা নাচ, গান, আবৃত্তি, অভিনয়, সাঁতার কাটা, ক্রিকেট খেলা, হ্যাঁ, যে কোনো অরেশনে পার্টিসিপেট করা, যে কোনো জায়গায় গিয়ে মঞ্চের ওপর দাঁড়িয়ে সুস্থভাবে সঠিকভাবে 10টা বাক্যকে উচ্চারণ করে বলা, এটাও কিন্তু একটা বিরাট বড় দিক। এটাও কিন্তু একটা অত্যন্ত অত্যন্ত উল্লেখযোগ্য দিক, যেটা প্রতিজন বাবা মাকে ইন্সপায়ার করতে হবে তাদের সন্তান সন্ততিকে করানোর জন্য। হয়তো প্রথমে তারা ভয় পাবে, তাদের ইচ্ছে করবে না, তাদের রিল্যাক্টেন্ট নেচারটাই রিফ্লেক্ট করবে। তাদেরকে অন্তত দর্শকের আসনে বসানোর জন্য কিছু কিছু প্রোগ্রামে নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে যেটা হবে, সেলফ বিলিফটা আরেকটু রিফাইন্ড হবে ওদের মধ্যে আননোয়িংলি। ওরা জানবে না, কিন্তু রিফাইন্ড হবে কিসের মাধ্যমে? ওই যে কোলাহলটা তারা দেখবে, ওই যে অত সুন্দর আলোকিত একটা মঞ্চ তারা দেখবে, তার মধ্যে থেকেই একটা নতুন অনুভূতির জন্ম নেবে আর কি, যে সবাই পারে, আমি কেন পারবো না। এটা হচ্ছে জেদ, এটা হচ্ছে স্পিরিট, এটা হচ্ছে রিফ্লেকশন অফ সেলফ কনফিডেন্স, যেটা থাকাটা ভীষণভাবে বাঞ্ছনীয়। শুধু তাই নয়, প্রত্যেকটা দিনে আমরা সকাল থেকে উঠে সূর্যোদয় থেকে আরম্ভ করে রাত্রিবেলা ঘুমানো অবধি একাধিক কাজকর্মের মধ্যে লিপ্ত থাকি। দিনের শেষে যখন আমরা পরিশ্রান্ত হয়ে ঘুমোচ্ছি, তখন আমাদের রিকল করতে হবে আমরা সারা দিনে কি করলাম। শুধু তাই নয়, যাদের যাদের ডায়েরি লেখার অভ্যেস আছে, আমি শুধু একেবারে ছোট ছেলে মেয়েদের জন্যই বলছি না, যারা অন্তত ক্লাস 8, 9, 10-এ পড়ছো বা যারা আরেকটু উঁচুতে পড়ছো, তারা যদি ডায়েরি লেখার অভ্যেসটা করো, তাহলে প্রতিদিন সারাদিনে তুমি কি করলে সেলফ অ্যাসেসমেন্টের থ্রুতে একটা করে ডায়েরির পেজ ভরিয়ে দাও তোমার সারাদিনের অ্যাক্টিভিটিসটা এক্সপ্লেন করার মাধ্যমে। সেই এক্সপ্লানেশনটা তোমাকে পরের দিন খুব সতেজ হয়ে আবার একই কাজ করতে কিন্তু সাহায্য করবে। ট্রাস্ট মি, এই প্র্যাকটিস শুধু প্র্যাকটিস নয়, এই প্র্যাকটিসের মাধ্যমে তোমার হ্যান্ডরাইটিং ক্লিয়ার হবে, তোমার সেন্টেন্স কনস্ট্রাকশন অত্যন্ত গ্রহণযোগ্য হবে, তোমার লেখার একটা প্রোপেন্সিটি গ্রো করবে, মানে প্রবণতা গ্রো করবে, যার মাধ্যমে তুমি লেখার মধ্যে নিজেকে এনগেজ করবে ওয়ান্স ইউ আর লেজার ফ্রম ইয়োর লেজিটিমেট এডুকেশনাল প্রসেস, রাইট? মানে তোমার নিত্য নৈমিত্তিক যা পড়াশুনোর অভ্যেস বা যে পড়াশুনোর দরকার আছে, সেই পড়াশুনোর বাইরে তুমি এই কাজগুলো করছো। আর এই কাজগুলোকেই আমি সহ পাঠক্রমিক কার্যাবলী হিসেবে
আখ্যা দিচ্ছি। সহপাঠক্রমিক কার্যাবলী মানে এই নয় যে পড়াশুনো করতে ভালো লাগছে না, একটা নাট্য দলের সঙ্গে আমি ইনভেস্ট করে জয়েন করলাম বা আমি নিজেকে ওখানে নিবেদন করলাম এবং শুধু আমি নাটকটাই করে গেলাম, আমি আর পড়াশুনোটা করলাম না, তা কিন্তু নয়। দুটোই তোমাকে ভারসাম্য মাধ্যমে বজায় রাখতে হবে। তোমাকে পড়াশুনোটাও করতে হবে বড় হওয়ার জন্য, নিজের জ্ঞানটাকে বৃদ্ধি করার জন্য, সামাজিক সমৃদ্ধির জন্য এবং বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসনটা অলঙ্কৃত করার জন্য। অন্যদিকে এবার তার মধ্যে আমি একটুখানি ইন্টারাপ্ট করছি, বিনোদন.com থেকে আরেকটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। শিক্ষার্থীদের পড়াশুনোয় মন না বসার কি অন্যতম কারণ এই সহপাঠক্রমিক কার্যাবলী? একেবারেই নয়। সহপাঠক্রমিক কার্যাবলী বরং যে কোনো কঠিন বা নমনীয় পড়াশুনোয় মন বসাতে সাহায্য করে। সহপাঠক্রমিক কার্যাবলী স্পিরিটটাকে বৃদ্ধি করে। সহপাঠক্রমিক কার্যাবলী ইঙ্গিত দেয় যে তুমি সঠিক পথে চালিত হচ্ছ। এবং সবথেকে বড় কথা, এই যে নিত্য নৈমিত্তিক পড়াশুনো আর আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা সহপাঠক্রমিক কার্যাবলী, তার মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার। ভারসাম্যের মধ্যে থাকা দরকার আত্মবিশ্বাস আর আত্মসচেতনতা, সেলফ কনসিয়াসনেস। সুতরাং যখনই তুমি পড়াশুনো করবে, কখনোই ভেবো না পড়াশুনোর শেষে কখন আমি ক্রিকেট খেলতে যাব বা পড়াশুনোর শেষে কখন আমি আবৃত্তি অনুশীলন করতে যাব। আগে যেটা করছো সেটা ভালো করে রপ্ত করে নাও, তখন তুমি পৃথিবীর অন্য কিছুকে ভুলে গিয়ে শুধু পড়াশুনোতেই টার্গেট করো এবং মনোনিবেশ করো। আর মনোনিবেশ করতে যদি অসুবিধে হয়, সকালবেলা উঠে মর্নিং ওয়াক যদি করতে পারো তো খুব ভালো। আদারওয়াইজ স্পেসিফিক একটা পয়েন্টের দিকে তাকিয়ে তোমার সারা দিনে কি তুমি করবে তার একটা ছোট্ট লিস্ট তুমি মনে মনে বানিয়ে নাও বা করে নাও। এতে তোমার সেলফ কনফিডেন্স শুধু বাড়বে তাই নয়, একটা ডিসিপ্লিন তৈরি হবে, একটা শৃঙ্খলা বোধ তৈরি হবে, যে অসাধারণ শৃঙ্খলা বোধ তোমাকে সাফল্যের সরণিতে চালিত করবে এবং সঠিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তোমাকে কখনোই বঞ্চিত করবে না। আর সহপাঠক্রমিক কার্যাবলী আছে বলেই আমাদের এই দৈনন্দিন পড়াশুনোর যে বহর বা যে জোর বা যে দৃঢ়তা, এটা কিন্তু বজায় রাখতে পেরেছি আমরা। আজকে যদি কোনো রকম এন্টারটেনমেন্ট, ইনফোটেনমেন্ট না থাকতো বা সহপাঠক্রমিক কার্যাবলীর সুযোগ কোনো বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে না থাকতো, তাহলে কিন্তু আমরা সকলেই ভীষণ মুশকিলে পড়তাম। কারণ মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, মানুষ যেহেতু সকলের সঙ্গে মিলেমিশে নিজের একটা জায়গা প্রতিস্থাপন করতে পারে, সেখানে কোনোভাবেই সহপাঠক্রমিক কার্যাবলীর অ্যাবসেন্সে তাদের সাফল্যটা নিশ্চিত কিন্তু তারা করতে পারে না। কেমন? আর অ্যাকাডেমিক প্রফেশন আর অ্যাকাডেমিক এনগেজমেন্ট আর অ্যাকাডেমিক রিফাইনমেন্ট, তিনটে এভিনিউ, তিনটে ডাইরেকশনকে সিগনিফাই করে। সবচেয়ে বড় কথা, সহপাঠক্রমিক কার্যাবলী আছে বলেই আমরা হেসে খেলে একে অপরের সঙ্গে আমাদের আলাপচারিতায় আমরা ব্যস্ত থাকি এবং সেখানে মনের ভাবটা প্রকাশ করার সুযোগ পাই। এটাও কিন্তু একটা সহপাঠক্রমিক কার্যাবলী। সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে আমার যখন কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়, কিরে কেমন আছিস, ও আমাকে এনকাউন্টার করে বলে, হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস। এই যে সুন্দর হাসির মাধ্যমে আমরা এই আলাপচারিতাটা করে থাকি, এটাও কিন্তু এক ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী। কারণ কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের এই কৌশল না থাকলে আমরা ভদ্রতা, নম্রতা এবং সম্মান জানানোর যে প্রয়াস, কোনো বিষয় সম্বন্ধেই অবগত হতাম না। তাই সহপাঠক্রমিক কার্যাবলী শুধু পড়াশুনোকেই এগিয়ে দেয় বা পড়াশুনোর মধ্যে নিজের মনোনিবেশকেই যে নিশ্চিত করে তা নয়। সহপাঠক্রমিক কার্যাবলী একটা দিগন্তকে খুলে দেয়। তুমি যদি আজকে ফুটবল মাঠে যাও এবং 11 জনের দলে তুমি যদি নিজেকে রাখতে পারো, দেখবে
বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের মানুষ বা সহপাঠী বা যারা সহক্রীড়াবিদ, তারা তোমার সঙ্গে মিলিত হয়েছে এবং তারা তাদের ভাষায় তোমাকে তাদের মনের ভাবটা প্রকাশ করছেন। তখন তোমার ইচ্ছে করবে যে তারা যখন তাদের মনের ভাবটা প্রকাশ করছেন, আমি কেন করব না। এইভাবেই কিন্তু একটা আলাপচারিতা শুরু হয় এবং আলাপচারিতাটার মধ্যে যেন কোনো জটিলতার সৃষ্টি না হয়। আমরা এখন খুব কমপ্লিকেটেড হয়ে গেছি এবং সবথেকে বড় কথা, এই জটিলতাটা কাটাতে কিন্তু আমাদের প্রচুর সময় লেগে যায়। কেমন? তো এরই মধ্যে প্রমিত বলেছে যে ব্যালেন্সটা খুব দরকার। প্রমিত বলছে অনেকে মনে করে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিটা তাদের একাডেমিক লাইফে চাপ ফেলে। এটা কি সত্যি? না, একদমই সত্যি নয়, বরং ত্বরান্বিত করে। সহপাঠক্রমিক কার্যাবলী হচ্ছে একটা ইনডমিটেবল স্পিরিট আর একটা আনবিটেন সাপোর্ট ইন লাইফ, রাইট? সো এইটাকে সবসময় আমাদের এনজয় করে করে এগিয়ে যেতে হবে। একদিকে পড়াশুনোর সমাপ্তি ঘটলে আমরা নিজেদের রিক্রিয়েশনের জন্য বা নিজেদের মনকে সঠিকভাবে গড়ে তোলার জন্য আমরা সহপাঠক্রমিক কার্যাবলীর দ্বারস্থ হব। সেখানে শরীর এবং মনের সমবায় আর বিন্যাস, মনের প্রসারতা, নম্রতা, শিক্ষণীয় মনোভাব, অপরকে নিবেদন করার যে অদ্ভুত সুন্দর একটি প্রয়াস, প্রত্যেকটি স্তরে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি। কারণ মানুষ কিন্তু ভালো ব্যবহারটা দিনের শেষে প্রত্যাশা করে। ঠিক ইন দিস রিগার্ড ঋতুপর্ণা লিখছে, স্যার, হাউ টু স্টে ডিটারমাইন্ড অ্যান্ড ফোকাসড whenever I plan staying or plan for some good things to do for future. For that time being I feel energetic but gradually it disappear. কখনো ডিসঅ্যাপিয়ার্ড হবে না, কারণ তোমার মধ্যে রয়েছে একটা রঙিন স্বপ্ন, তোমার মধ্যে রয়েছে বেঁচে থাকার এক অসাধারণ অদম্য ইচ্ছে, তোমার মধ্যে রয়েছে সমাজকে সমৃদ্ধ করার এক অদ্ভুত সুন্দর দৃঢ় প্রতিজ্ঞ মন। তুমি কেন ডিসঅ্যাপিয়ার্ড হবে? তুমি তোমার অশুভ শক্তিকে ডিসঅ্যাপিয়ার করবে, তুমি তোমার প্রতিকূলতাকে ডিসঅ্যাপিয়ার করবে, সো দ্যাট সমাজ তোমার থেকে বেস্টটাই প্রত্যাশা করবে প্রতিদিন প্রতিনিয়ত। একটা মাত্র মানুষের জীবন, সেখানে শিক্ষার পাশাপাশি প্রচুর এন্টারটেইনিং ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেগুলোকে কিন্তু আমাদের এনজয় করতে হবে এবং গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে হবে। আদারওয়াইজ আমরা সামনের দিকে এগোতে পারবো না, কারণ সামনের দিকে এগোতে গেলেই আমাদের অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা আসতে পারে, সেগুলোকে কিন্তু আমাদের খুব সুস্থ মতে জয় করে দমন করে এগিয়ে যেতে হবে, যার অন্যতম প্রধান মাধ্যম কো কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড ইটস ওয়ান্ডারফুল ইম্প্যাক্টস অ্যান্ড পার্টিসিপেশনস, বা সহপাঠক্রমিক কার্যাবলী বা তার দারুণ সুন্দর ব্যাখ্যামূলক ব্যবহার। এটা ছাড়া আমরা বাঁচতে পারি না। আমাদের পড়াশুনো তো থাকবেই, গবেষণা তো থাকবেই, কিন্তু পড়াশুনোর যেমন শেষ নেই, সহপাঠক্রমিক কার্যাবলীও যেন শেষ না হয় কোনোদিন। পড়াশুনোর চাপে আমি আবৃত্তি অনুশীলন করতাম, ছেড়ে দিলাম। পড়াশুনোর চাপে আমি শ্রুতি নাটক করতাম বা আমি অভিনয় করতাম, ছেড়ে দিলাম। সেটা যেন না হয়। সময় বার করতে পারার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে সেলফ প্ল্যানিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। প্ল্যান করতে হবে কোন সময়টা। তুমি হয়তো সকাল 10টা থেকে 12টা দিতে পারছো না, তুমি সন্ধ্যে 6টা থেকে 8টা দাও। তুমি হয়তো দুপুর 12টা থেকে 4টে ভীষণভাবে একটা পরীক্ষা নিয়ে ব্যস্ত, তুমি পরীক্ষাটা ভালো করে দিয়ে নাও, তারপরে তুমি 1 ঘন্টা যে কোনো একটা সহপাঠক্রমিক কার্যাবলী যেটা তোমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে, ইগনাইট করে, সেরকম একটা কার্যাবলী। সে ফর এক্সাম্পল, যে সমস্ত ছাত্রীরা এখানে আছো, হ্যাঁ, যারা অত্যন্ত ম্যাচিওর, ডিলিজেন্ট এবং ব্রিলিয়েন্ট, তারা মেকআপ নিয়ে ভাবো কিভাবে নিজেকে আর্টিস্টিক করে প্রেজেন্ট করলে মানুষ গ্রহণযোগ্যতা দেবেন, কিভাবে আর্টিস্টিক্যালি প্রেজেন্ট করলে আমি ভালো নাম্বার পাবো, আমি 5টা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো।
এবার দেখো, যখনই তুমি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, অটোমেটিক্যালি 5 জন বিভিন্ন স্বাদের মানুষের সঙ্গে তোমার দেখা হচ্ছে। যে মুহূর্তে দেখা হচ্ছে তাদের সঙ্গে আলাপচারিতার একটা সুযোগ ভগবান করে দিচ্ছেন। যে মুহূর্তে ভগবান সুযোগটা করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তোমার অর্জিত যে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের যে দক্ষতা বা কৌশল, সেটা তুমি কাজে লাগাচ্ছ। সঙ্গে সঙ্গে তোমার এডুকেশনটা কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে দিয়েই প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে। এই প্র্যাকটিসটাই আমি বলছি অলরাউন্ড পারফরমেন্স। এই প্র্যাকটিসটাকেই বলছি দ্য আলটিমেট হেভেন টু অ্যালাইভ ইন দিস হাইলি কম্পিটিটিভ আর্থ সিন্স দ্য বার্থ, রাইট? এটাকে মনে রাখবে। তো এগেন ঋতুপর্ণা বলছে, স্যার প্লিজ টেল মি, গিভ মি সাম ফর্মুলা টু স্টে ডিটারমাইন্ড। ডিটারমিনেশন মানে হচ্ছে প্রতিজ্ঞা। আমি যে বললাম, ডিটারমিনেশনটা নিশ্চিত করতে পারো থ্রু ইয়োর সেলফ কনফিডেন্স। আর সেলফ কনফিডেন্সটা কী করে আসবে? তোমাকে পড়াশুনোর পাশাপাশি বাইরের জগৎ সম্পর্কে ধারণা রাখতে হবে। 5 জন ভিন্ন স্বাদের মানুষের সঙ্গে অল্প বিস্তর মিশতে হবে, তাদের ইনসাইটটা ইনভেন্ট করতে চেষ্টা করতে হবে। ইনসাইট মানে তারা একটা নির্দিষ্ট বিষয়কে কি করে ভাবছেন, তারা তোমার সে ফর এক্সাম্পল বিশ্ব উষ্ণায়ন, সে ফর এক্সাম্পল ধরো আরেকটা খুব এক্সাইটিং এক্সাম্পল হচ্ছে আজকে একটা বিশেষ দিন, যে 19শে সেপ্টেম্বর 2020 শনিবার, আজকে কিন্তু IPL 2020 সূচনা। এই যে একটা বিরাট বড় মানে কয়েকশো বিলিয়ন ডলারের যে টুর্নামেন্ট, এখানে প্রচুর টিম অংশগ্রহণ করেছে এবং পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ক্রিকেটার্সরা এখানে পার্টিসিপেট করেছেন তাদের বেস্টটা এখান থেকে যাতে এক্সপ্লোর করতে পারেন। এবং শুধু তাই নয়, বিরাট বড় ফাইন্যান্সিয়াল আউটকামেরও ব্যাপার এখানে রয়েছে। সব মিলিয়ে এটা একটা ওয়ান্ডারফুল অ্যান্ড মোস্ট মেমোরেবল এক্সট্রাভাগানজা, রাইট? এক্সট্রাভাগানজা, এটা একটা এক্সট্রাভাগেন্ট ইভেন্ট, যে ইভেন্টে ক্রিকেটাররা তাদের প্রতিভাটাকে মেলে ধরছেন, প্রতিভাটাকে বিকাশ করছে। সিমিলারলি তোমাদেরও এই ধরনের স্তর খুঁজতে হবে। তোমাদেরও যখন তোমরা লেজার আছো, তখন তোমাদের মধ্যে পড়াশোনার চাপ কম, যখন তোমাদের মধ্যে অনেক উৎসাহ আছে, শরীর এবং মনের সমবায় বিন্যাস যথেষ্ট ভালো, তখন তোমরা ইন্টারনেট সার্চ করে দেখো, প্রচুর ভালো ভালো ন্যাশনাল ইন্টারন্যাশনাল কন্টেস্ট হয়, আঁকার কন্টেস্ট হয়, নাচের কন্টেস্ট হয়, গানের কন্টেস্ট হয়। আমার সঙ্গে যোগাযোগ থাকলে আমি অনেক কন্টেস্টের খোঁজ দিতে পারবো। তো এই কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করো। পার্টিসিপেট করলে একটা ভিন্ন ওয়েদারে যেতে পারবে, একটা অন্য ভাষাভাষীর মানুষের সঙ্গে, একটা অন্য পরিবেশের সঙ্গে নিজেকে মেলাতে পারবে। একজন ভীষণ প্রতিভাবান বাট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের একজন মানুষের সঙ্গে আলাপচারিতা হবে। মোস্ট ইম্পর্টেন্টলি তোমার যে ইনসাইটসগুলো আছে, তোমার যে ফিয়ার্সগুলো ছিল বা আছে, সেগুলো আস্তে আস্তে সব কেটে যাবে। কারণ যখন তুমি দেখবে যে তারাও তোমার মতো কম্পিটিটার্স এবং কম্পিটিশানে উইন করতেই তারা এসেছে, তোমার মধ্যেও সেই ইনডমিটেবল স্পিরিটটা কিন্তু তখন জন্ম নেবে এবং অ্যাজ আ রেজাল্ট তুমি কিন্তু দুর্বার গতিতে তখন এগিয়ে যাবে, শুধু পারফর্ম করতেই নয়, সেই জয়টাকে ছিনিয়েও নিতে। এটা ভীষণভাবে দরকার। কারণ এই যে ব্যালেন্স, আমি পড়াশুনো করছি, আমি অ্যাট দ্য সেম টাইম নিজেকে খুব সুন্দর করে মেলে ধরছি। সেলফ বিলিফের পরে আসছি সেলফ এস্টিমে, আত্মপ্রত্যয়। এর আগে প্রমিত বলছে, আমি নিজের একাডেমিক লাইফে দেখেছি আমার অনেক ফ্রেন্ডস তারা কো কারিকুলার অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে চাইতো না, অলদো দে আর সো ট্যালেন্টেড। সো প্লিজ সাজেস্ট সাম ফর্মুলা টু টেক দ্য ট্যালেন্ট আউট অফ। ওকে, দেখো প্রমিতের উদ্দেশ্যে বলি, অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন এবং অত্যন্ত প্রাসঙ্গিক তোমার এটা জানতে চাওয়া। কারণ আমরা সবাই উন্নয়নশীল, হ্যাঁ, আমরা ভীষণই প্রোডাক্টিভ, আমরা মোটেই ডিস্ট্রাকটিভ নই। তো ইন দিস রিগার্ড, যখন তুমি দেখছো তোমার ফ্রেন্ডসরা প্রচণ্ড ট্যালেন্টেড কিন্তু তারা পার্টিসিপেট করতে চাইছে না, এর প্রধান কারণ হতে পারে তাদের কিছু স্টেজ ফিয়ার্স আছে, অথবা তাদের কোনো সামাজিক, সাংস্কৃতিক বা পারিবারিক সমস্যা আছে, যে সমস্যাগুলোকে তারা কাটিয়ে উঠতে পারছে না। এটা কিন্তু হলে চলবে না।
কারণ সেলফ কনফিডেন্স মানেই হচ্ছে যাই হয়ে যাক সিচুয়েশন, আমাকে আমার কাজটা করতে হবে, আমাকে আমার দায়িত্ব থেকে বঞ্চিত হলে হবে না। কারণ আমার ওপর শুধু পরিবার নয়, আমার ওপর এন্টায়ার সোসাইটি, এন্টায়ার নেশন, এন্টায়ার গ্লোব কিন্তু ডিপেন্ড করে আছে। সুতরাং আমাকে এমনভাবে নিজেকে ড্রাইভ করে করে চলতে হবে যাতে যে কোনো হাম থাকলে যাতে আমি ব্রেকটা প্রেস করে দাঁড়িয়ে যেতে পারি, কোনো ট্রাফিক জ্যাম হলে যাতে সঠিক দূরত্বটা মেনে আমি থেমে যেতে পারি, আর যখন আমি চলতে শুরু করব তার মধ্যেও যাতে একটা অদ্ভুত সুন্দর নিয়ন্ত্রণ থাকে, যে নিয়ন্ত্রণ যখনই আমার থামার প্রয়োজন হবে যাতে আমি অবলীলায় থেমে যেতে পারি। এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে অসাধারণ নিজের সঙ্গে নিজের মনের চাহিদার এবং নিজের সঙ্গে নিজের আত্মপ্রত্যয়ের যে মেলবন্ধন, এটাকে কিন্তু চালিয়ে যেতে হবে জীবনের শেষ নিঃশ্বাস অবধি, নিঃশ্বাস পর্যন্ত। তাহলেই প্রমিতের মতো এরকম প্রতিভাবান বা এরকম ইনকুইজিটিভ মাইন্ডের যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পড়াশুনো করছো, তাদের মধ্যে কোনো রকম অব্যক্ত বেদনা বলে কিছু থাকবে না। তোমরা অতি সহজেই সেগুলোকে ট্রান্সপারেন্টলি এক্সপ্রেস করতে পারবে। মনের ভাব প্রকাশ করাটাও কিন্তু একটা দৈনন্দিন কাজ, কেমন? তো তোমরা এতটুকু দ্বিধা করো না, প্রচুর সুযোগ তোমাদের কাছে আছে। যতই যন্ত্রচালিত যুগের পথিক আমরা হই, যতই অতিমারির ভয়াবহতায় আমরা বাড়িতে বন্দি হয়ে থাকি, কিন্তু এটা সারা জীবনের জন্য কাম্য নয়, এটা সারা জীবন থাকবে না। একটা নতুন পরীক্ষা আমরা দিলাম, একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় আমরা করলাম, কিন্তু আমরা নিশ্চয়ই এগিয়ে যাব, আমরা নিশ্চয়ই সাফল্যের সরণিতে এগিয়ে যাব। তার জন্য দরকার আত্মবিশ্বাস, আত্মত্যাগ, আত্মপ্রত্যয়, আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ, তুমি সহপাঠক্রমিক কার্যাবলী ভীষণ পছন্দ করো, তুমি হয়তো বিজয়া দশমীর দিন হঠাৎ করে একটা দারুণ ভালো সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে তোমার স্বভূমিতে, সে ফর এক্সাম্পল তুমি স্বভূমিতে গেছো, গিয়ে দেখছো ভিন্ন ভাষাভাষীর লোকজন তাদের অদ্ভুত সুন্দর নৃত্য ভঙ্গিমায় মেতে উঠেছেন। এখন তোমাকে ভাবতে হবে এই নৃত্যের অনুষ্ঠানটা সত্যিই তোমাকে আনন্দ দিচ্ছে কিনা, নাকি তুমি সময় কাটাতে গেছো। যদি সময় কাটাতে যাও তার জন্য একটা সীমা রেখা তুমি মেনটেন করে চলো, আর যদি তুমি মনে করো যে এটার মধ্যে থেকেও শেখার আছে কিছু, তাহলে অফকোর্স যেটুকু সময় তুমি ওখানে কাটাবে, কিভাবে তারা নাচছে, এই নাচের মাধ্যমে সামাজিক মেসেজটা বা সামাজিক যে বার্তাটা তারা পৌঁছে দিচ্ছে সেটা আসলে কি, এবং সেই বার্তাটা নিজের ভাষায় তুমি লিখে ফেললে, সেই বার্তাটা তুমি একটা কোনো ম্যাগাজিনে লিখে পাবলিশ করলে, এটাও একটা সহপাঠক্রমিক কার্যাবলী, এটাও একটা প্রোপেনসিটি টু রাইট, প্রোপেনসিটি টু এনহ্যান্স ইয়োর ক্রিয়েটিভ রাইটিং, এটাও হতে পারে। তুমি একটা গানের অনুষ্ঠানে গেছো, সেখানে গিয়ে দেখলে হয়তো নচিকেতা চক্রবর্তী পারফর্ম করছেন, এবং সেখানে হয়তো বৃদ্ধাশ্রমের যে অতি প্রিয় এবং জনপ্রিয় যে বহুল প্রচলিত যে গানটি উনি গেয়ে থাকেন সেটা ওখানে উনি নিবেদন করছেন। এই গানটার কি মানে তুমি বাড়িতে এসে একটা সাদা পাতায় তুমি তোমার ভাষায় লিখে ফেলে তুমি 5 জনকে দিয়ে এটা ইভ্যালুয়েট করালে, তারপর তুমি একটা কোনো ম্যাগাজিনে এটা পাবলিশ করলে, দেখবে যখনই এই প্র্যাকটিসটার মধ্যে তুমি আছো, সঙ্গে সঙ্গে তোমার এই প্র্যাকটিসের আউটকামটাও কিন্তু তুমি পেতে থাকছো। একদিকে তুমি পড়াশুনো করছো ফর ইয়োর সাউন্ড স্কোর্স অ্যান্ড ইয়োর ওয়ান্ডারফুল বেটারমেন্টস ইন ইয়োর লাইফস, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড তুমি co-curricular activities participate করছো just to bring out the parity in between your body and mind, which can never be lost sight of. And that is why you have been incepted very comprehensively in the lap of this outstanding universe and the unbeaten universal niceties, which is simply, or which are simply evergreen, everlasting and never ending in nature. That is why this is my very earnest request to you all, just to keep on practicing these wonderful initiations of co-curricular activities without any fail, beside your modest and most significant education.
so that it is going to be just in your favor, just not to invent something very unique, but to provide the best inspiration and outstanding and unbeaten ignitions to your next generations to come with their most profound and extensive thoughts, not only to alive very successfully, but to enhance and reflect their talents in all the regards. This is how you can make it a resounding success, and this is how you are in a prior position to bring out something very special just in enriching your all the co-curricular activities without any second thought, but through a noble cause of wonderful cultural elegance that is very, very desirable right now, not only for your self-assistance and enrichment, but for the ultimate global nicety to enrich, enhance, and really, really reflect indeed in an astounding equation of success, which is simply the matter of time. So এভাবে ভাবতে পারো এবং এই যে প্রত্যেকটা টেনেটস আমি বলছি, প্রত্যেকটা টেনেটস নিয়ে আমি আলোচনা করছি, এটা কিন্তু শুধু আমাদের ছোট সন্তান সন্ততি বা আমাদের ছোট ছোট ভাই বোনদের জন্যই নয়, এটা কিন্তু আবাল বৃদ্ধ বনিতার জন্য। যারা আমরা সমাজ সচেতন, যারা আমরা প্রতিকূলতাকে উপেক্ষা করে সাফল্যের সরণিকে ছিনিয়ে আনতে শিখেছি, যারা আমরা শত সমস্যা থাকা সত্ত্বেও নিজেদের সাধনায় ব্রতী হতে উদ্যত হয়েছি, তাদের জন্য এটা একটা অসাধারণ কনসেপ্ট। এবং কনসেপ্টটা আছে বলেই পৃথিবীটা আছে, কনসেপ্টটা আছে বলেই তোমাদের দৈনন্দিন যাত্রায় কিন্তু তোমরা থেমে নেই, তোমরা এগিয়ে চলেছ এবং তোমাদের জীবনের চাকা কিন্তু ঘুরে চলেছে, যেখানে ফুয়েলটা হচ্ছে তোমার অর্জিত শিক্ষা, তোমার অর্জিত প্রতিভা এবং কো-কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা সহ পাঠক্রমিক কার্যাবলীতে নিজেকে নিবেদন করে দেওয়ার এক অদম্য ইচ্ছে, যে ইচ্ছে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে স্বপ্ন, যে ইচ্ছে প্রতিটি স্তরের মানুষকে যেন ইঙ্গিত দিয়ে বোঝাতে পারে যে সহপাঠক্রমিক কার্যাবলী নতুন সাফল্যের বপনের একটি অসাধারণ বীজ, যে বীজ প্রতিটি পরিসরে আমরা ছড়িয়ে দিতে রাজি, প্রতিটি পরিসরে আমরা সাফল্যের জন্য এই বীজকে বপন করতে একান্ত প্রতিজ্ঞ। আর আমাদের সাফল্যই যদি নিশ্চিত হয়ে যায়, তাহলে আর চিন্তা কি? তাহলে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বা সহপাঠক্রমিক কার্যাবলীকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করব, আর সেই ধরনের অনুশীলনের মাধ্যমে আমাদের অর্জিত শিক্ষাকে ত্বরান্বিত করে চলব প্রতিদিন প্রতিনিয়ত। সুতরাং এটা বলতে কোনো দ্বিধা নেই, এই যে আমি 5টা টেনেটস নিয়ে আলোচনা করলাম, যে কোনো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস কালচারাল ভ্যালু বা সাংস্কৃতিক মূল্যবোধকে আরও বৃদ্ধি করে। যে কোনো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস নতুন ব্যবহারিক ফসলকে অনেক বেশি উন্নত করে। যে কোনো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস যে কোনো ভাষাভাষীর মানুষকে হৃদয়ঙ্গম করতে সাহায্য করে। যে কোনো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস নিজের প্রাণোচ্ছল ছন্দে এগিয়ে যেতে সাহায্য করে, শুধু সাফল্যকেই নিশ্চিত করতে নয়, সকল স্তরের মানুষকে একটি সাধারণ এবং সফল ছাতার তলায় বহন করে চলতে, যাতে আমরা সাফল্যের নিশ্চিতকরণ এই যে বিশেষ একটি ধারণা তা সবার মধ্যে সমানভাবে বিতরণ করে দিতে পারি, যার কনসেপ্টটার নাম হচ্ছে ইকুয়ালিটি অফ ডিস্ট্রিবিউশনস। কারণ সাফল্য শুধু আমার পেলেই হবে না, আমার সঙ্গে আমার রিয়েলএমে বা আমার সারাউন্ডিংয়ে যারা আছেন প্রত্যেকের সেই সাফল্যটা একই সময়ে দরকার। আমি একটা অ্যাওয়ার্ড বাড়িতে নিয়ে আসলাম, অত্যন্ত গর্ব অনুভব করলাম এবং খুশি হয়ে একটা দিন শেষ করলাম, ভুল ধারণা। আমি যখন অ্যাওয়ার্ডটা পেলাম আমার কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে, ইমিডিয়েটলি আমাকে এই বার্তাটা সমাজের প্রতিটা কোণে ছড়িয়ে দিতে হবে যে এরকম ধরনের একটা সম্মান কিন্তু পাওয়া যেতে পারে,
তার জন্য এই কো কারিকুলার অ্যাক্টিভিটিসের অনুশীলনটা বিশেষভাবে প্রয়োজন। সুতরাং প্রত্যেকেরই সেই রাইটটা আছে, প্রত্যেকেই আমরা মানুষ, কেউ আমরা আলাদা নই। আমরা শুধু আলাদা আলাদা বাসগৃহে থাকি, আমরা শুধু আলাদা আলাদা বাসগৃহের প্রতিনিধি, কিন্তু আমরা স্বপ্নকে জয় করার জন্য এক, আমরা সাফল্যকে ছিনিয়ে আনার জন্য এক, আমরা সফল পথে সকলকে নিয়ে হেঁটে যাওয়ার জন্য একই পথের পথিক। এটা ভাবতে হবে এবং সবার জন্য ভাবতে হবে নিজের পথটাকে সুনিশ্চিত করে, সুদৃঢ় করে। তবেই আমরা পরবর্তী পদক্ষেপে নিশ্চিত রূপে এগিয়ে যেতে পারবো আর যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারবো আমাদের আত্ম আস্থাকে সঙ্গে নিয়ে। আচ্ছা, প্রমিত আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে অনেক প্যারেন্টসের একটা মিসকনসেপশন আছে যে পড়াশুনোর সময় অন্য কিছু ডিমোটিভেট করে দেয়, তাদের চাইল্ডের এটা নিয়ে কিছু বলতে, তাদের চাইল্ডের এটা কিছু এই সম্পর্কে কিছু বললে ভালো হয়। হ্যাঁ শোনো, এই প্রসঙ্গে একটা কথা বলি। আজকের দিনে এরকম শিক্ষার প্রসারটা এমনভাবেই প্রসারিত হয়েছে, এখানে দেখা যায়, ধরো অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমি বলছি স্পেশালি, আমি এটা দেখেছি পরখ করে বিভিন্নভাবে। ধরো যেখানে যেখানে ভার্চুয়াল ক্লাসেস এখন অর্গানাইজ করছে বিভিন্ন ইনস্টিটিউটস, সেখানে ধরো স্টুডেন্টের নামটা এনলিস্ট করার কথা বা এনরোল করার কথা, সেখানে দেখা যাচ্ছে স্টুডেন্টদের হয়ে ইনস্টেড অফ দেম কিছু কিছু অভিভাবক যারা স্টুডেন্টদের হয়ে পার্টিসিপেট করছেন সেই প্রয়োজনীয় শিক্ষাটা গ্রহণ করার জন্য। এখানে আমার একটা ব্যক্তিগত অভিমত আছে, সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের সন্তান সন্ততির ওই সুযোগটাকে অবলীলায় কেড়ে নেন বা অবলীলায় সেটাকে নিয়ে নেন নিজেদের অ্যাকাউন্টে, তাহলে আপনাদের রিফাইনমেন্ট ডেফিনিটলি নিশ্চিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কথা হলো, যে সমস্ত শিক্ষার্থীরা এই যে অত্যন্ত কষ্ট সাধন করে, অত্যন্ত স্ট্রাগল করে ভার্চুয়াল এডুকেশনটাকে অ্যাডপ্ট করছে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য, তাদেরকে কখনোই এইভাবে বঞ্চিত করবেন না। এটা করাটা একেবারে উচিত নয়, কারণ আপনার সেই স্টেজটা অলরেডি কমপ্লিটেড, আপনি অলরেডি ওভারকাম করেছেন। এইবার আপনাকে দেখতে হবে পাশে বসে সেই ভার্চুয়াল মোড অফ এডুকেশনটা আপনার দ্বারা অনুপ্রাণিত হওয়া সন্তান সন্ততিরা কি করে নিচ্ছে, তারা আদৌ নিতে পারছে কিনা, তাদেরকে বুঝিয়ে দিন, তাদেরকে সবসময় স্পেস দিন, তাদেরকে চেষ্টা করুন শিক্ষাটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে শিক্ষাগুরুর সঙ্গে যেন একটা অসাধারণ আলাপচারিতায় তারা অংশগ্রহণ করতে পারে। এবং এই যে ট্রান্সপারেন্সি অফ রিলেশন, ট্রান্সপারেন্সি অফ বেস্ট অ্যাকাডেমিক বন্ডিং উইথ ইচ অ্যান্ড আদার, এইটাকে এস্টাবলিশ করতে হবে প্রতিটি স্তরের শিক্ষার্থীদের। যতই বাধা আসুক, আমরা গার্জিয়ানরা নতুন করে আর ওদের স্টেজে নিজেকে নামিয়ে শিক্ষা গ্রহণ করার মতো জায়গায় আর নেই। সেই জন্যই সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে তো ইনভলভ আপনি করবেনই। আর যে সমস্ত বাবা মায়েরা ভাবছেন যে সহপাঠক্রমিক কার্যাবলী ডিমোটিভেট করে আমাদের মডেস্ট এডুকেশনকে, সেটা কোথাও যেন একটু বিতর্কিত। তার কারণ আজকে এন্টারটেনমেন্ট আছে বলেই, ইনফোটেনমেন্ট আছে বলেই আমরা বেঁচে আছি। আমরা আমাদের এই সমাজবদ্ধ জীবনকে প্রতিনিয়ত উন্নত করে চলেছি। কেন? বাবা মাকে খুশি করাটাই কি শেষ কথা? বাবা মা যে পথে চালিত করেছেন সেই পথে এগিয়ে সারা পৃথিবীকে প্রমাণ করে দেখানো যে আমার বাবা মার দ্য বেস্ট কমিউনিটি লিডারশিপ স্কিল হ্যাজ বিন রিয়েলি প্রাইসলেস। বা শিক্ষাগুরুরা যে সমস্ত অমূল্য পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী এগিয়ে আমরা আজকে শুধু সফল হয়েছে তাই নয়, আমরা এই সাফল্যের চাবিকাঠিটা পৃথিবীর প্রতিটা কর্নারে ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি, প্রতিটা কর্নারে সমানভাবে বিতরণ করার জন্য তৈরি। সুতরাং এই শিক্ষা বা এই শিক্ষার প্রগতি কোনোদিন যেমন শেষ হবে না, এই প্রগতির সঙ্গে সঙ্গে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্বও কিন্তু কখনোই শেষ হওয়ার নয়। সুতরাং
আমার দেখানো পথ অনুযায়ী বা আমার যে আন্তরিক অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কাইন্ডলি আপনাদের সন্তান সন্ততিদের জন্য আপনারা প্রিজার্ভ করে রাখুন। ভবিষ্যতে কাজে লাগবে, ওরা অনুপ্রাণিত হবে, নতুন নবজাগরণের পথে তারা চালিত হবে। এবং শুধু তাই নয়, গ্লোবাল পারফেকশনের জন্য আর এই যে ইউনাইটেড নেশনস 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের জন্য কাজ করছে, 17টা গোলের মধ্যেও কিন্তু হাঙ্গার থেকে এডুকেশন সবটাই আছে। সুতরাং এই 17টা গোল কিন্তু সারা পৃথিবীকে সমাদৃত করবে, এটা যেন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সুতরাং আপনারা নির্দ্বিধায় আপনাদের সন্তান সন্ততিকে চালিত করুন, তাদেরকে স্পেস দিন অ্যাজ মাচ অ্যাজ ইট ইজ পসিবল ফ্রম ইয়োর এন্ডস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা বেস্ট কালচারাল হারমোনি আর কমিউনাল একটা বেসমেন্ট তৈরি করুন, যেখানে শুধু নিত্য নৈমিত্তিক পড়াশুনোই নয়, সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমেও আমরা একে অপরের সঙ্গে এগিয়ে যেতে পারবো, শুধু সাফল্যটিকে ছিনিয়ে আনার জন্য। আর সাফল্য আমাদের কাছে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা টাকার মতো, একদিকে অর্থের জোর, আরেকদিকে সাফল্যের জোর। এই দুটো জোরের যে করতালি, এই করতালি কিন্তু সারা পৃথিবী শুনতে পাবে, সারা পৃথিবী অনুপ্রাণিত হবে, সারা পৃথিবী জাগরিত হবে এবং তারা সঞ্চয় করবে অসাধারণ কিছু জ্ঞান, অসাধারণ কিছু পরামর্শ, যা থেমে থাকার জন্য নয়, নতুন প্রগতিকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। তাই আমাদের এই অসাধারণ ইনডমিটেবল স্পিরিটস, সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিম, সেলফ বিলিফ, সেলফ কন্ট্রোল অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট, এই যে 5টা টেনেটস, আর তারই সঙ্গে অদম্য ইচ্ছে, এইটিকে কখনোই ভুলে যাবেন না। মন্ত্রমুগ্ধের মতো এটিকে পালন করে চলুন প্রতিদিন, প্রতিনিয়ত। দরকার হলে ক্যালেন্ডারে লিখে রাখুন প্রতিদিন এই কটা অ্যাট্রিবিউটস যেন আমরা মেনটেন করে চলি। আর ডে টু ডে অডিট করুন। অডিটর যেমন সারা বছরের কি অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, সারা বছরের কি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, সেটাকে জাজ করেন বা সেটাকে ইভ্যালুয়েট করেন, আপনারাও আপনাদের সেলফ অডিটিং মেথোডোলজি অনুযায়ী নিজেদেরকে অডিট করে দেখুন যে আমাদের কি করতে হবে, আমরা কোথায় বিরাজ করছি, আর আমাদের কতটা ডেফিসিট আছে, আমাদের মধ্যে কতটা ঘাটতি আছে। এটা যদি জানা যায়, তাহলে আমরা নিজেদের জন্য শুধু নই, আমরা আমাদের সন্তান সন্ততিদের জন্য অনেক বড় কিছু করতে পারবো, যা শুধু নিশ্চিত সাফল্যের একটি বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় ইঙ্গিতই নয়, এটি কিন্তু বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন। কারণ পারিবারিক সাফল্য সামাজিক সাফল্যকে নিশ্চিত করে, আর সামাজিক সাফল্য আমাদের জাতীয় ঐতিহ্যকে বহন করে চলে। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের জাতীয় ঐতিহ্য কিন্তু আমাদের বিশ্ব দরবারের অলংকারকে নতুন রঙে রাঙায়িত করে চলে। এটি সত্যিই পরীক্ষিত সত্য আর চিরন্তন সত্য বলে বিবেচিত। আমার জীবনে আমি এভাবেই বড় হয়েছি। আমার মা ডক্টর রুমকি গুপ্ত, এমিনেন্ট সায়েন্টিস্ট অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, বাবা শ্রী মলয় গুপ্ত, একজন ভেটারেন রাইটার। এই দুজনের সংমিশ্রণে আমি নিজের সাফল্যকে কেড়ে আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি, যে সাফল্য শুধু আমার নয়, যে সেই সাফল্য সমাজের প্রতিটি স্তরের প্রতিজন সন্তান সন্ততির। কারণ আমি যদি সাফল্যটাকে অর্জন করতে পারি, আমি উইদাউট ফেল সেই সাফল্যের যে মূল মন্ত্র, সেটা সবার মধ্যে বিতরণ করে দিতে পারবো। আর সহপাঠক্রমিক কার্যাবলীকে আমার আন্তরিক গ্রহণযোগ্যতা দিয়ে আমি সবসময় গ্রহণ করতে শিখেছি, জয় করতে শিখেছি। কারণ আমি জানি মডেস্ট বা লেজিটিমেট এডুকেশনের পাশাপাশি এই অসাধারণ সহপাঠক্রমিক কার্যাবলীগুলি বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলি ভীষণভাবে সমাদৃত হতে পারে। শুধু এই জন্য দরকার একটি মনের প্রসারতা আর অসাধারণ অসাধারণ তৃপ্তি, যে তৃপ্তির মাধ্যমে আমরা ক্রমাগত এগিয়ে যাব আর ছিনিয়ে আনবো কিছু দুরন্ত ঐতিহাসিক জয়কে। আচ্ছা,
এরই মধ্যে দুটো মেসেজ। ঋতুপর্ণা সেন লিখছে, খুব হেল্পফুল ইনফরমেশন শেয়ার করলেন আপনি স্যার, দ্যাট উইল হেল্প মি ফর সেলফ রিফরমেশন, থ্যাংক ইউ। আবারও লিখছে, দ্য অ্যাট্রিবিউট are very needed for everyone. I wish I was aware of it before, but it's better late than never. Thank you for sharing. ঋতুপর্ণা লিখছে, ওকে কারেক্টেড ওর ওয়ার্ডটাকে ও লিখেছে, এই যে সেলফ কনসিয়াসনেস, অ্যাট্রিবিউট লিখেছিল, তারপরে ও দেখলো যে এটাকে প্লুরাল ফর্মে বললে ভালো হবে, অ্যাট্রিবিউটস হবে। এই যে শিখেছে, এই যে লার্নিংটা, এই লার্নিংটা কিন্তু প্র্যাকটিসের রিফ্লেকশন, আর এই প্র্যাকটিসটা আসে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। শ্রদ্ধেয় তমালবাবু লিখছেন, দারুণ, অনেক শিখলাম। আমি আপনাকে আন্তরিক শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম জানাচ্ছি। আপনি এই অসাধারণ প্ল্যাটফর্মটা আমাকে উপহার হিসেবে দিয়েছেন, এবং বিগত 1 ঘন্টা আমি যে আমার সুন্দর গতির ছন্দে এগিয়ে যেতে পারলাম আপনাদের মতো গুণমুগ্ধ দর্শককে সঙ্গে নিয়ে, এটাই আমার বাড়তি অনুপ্রেরণা। তমালবাবু ভীষণ ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আপনার চ্যানেল সমৃদ্ধ হোক, আর আপনি ছিনিয়ে আনুন কিছু অমূল্য উপদেশকে, যেই উপদেশকে ভিত্তি করে মন্ত্রমুগ্ধের মতো আমরা এই অসাধারণ পৃথিবীর বুকে বেঁচে থাকব সারা জীবন। তামসিয়া দাস লিখছে, অপূর্ব স্যার, ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ। তামসিয়া, তোমাকেও আমার অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং অগুন্তি শুভকামনার সঙ্গে জানাই, নিশ্চয়ই ভালো থাকো, সকলকে নিয়ে ভালো থাকো, আর পৃথিবীর শ্রেষ্ঠ অলংকারকে ছিনিয়ে আনতে শেখো, যার নাম সাফল্য। বিনোদন.com থেকে লিখছে, অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকেও কৃতজ্ঞতা, ধন্যবাদ সব কিছুই, কারণ এই অসাধারণ প্ল্যাটফর্মটা না পেলে হয়তো এতগুলো গোল্ডেন ওয়ার্ডস আমার মুখ থেকে প্রকাশ পেত না। আর বিনোদন.com তার নিজের ছন্দে এগিয়ে যাক, আর অসাধারণ তৃপ্তির সঙ্গে প্রচুর ইনোভেটিভ কাজ করুক, যার সাক্ষী হয়ে থাকবো আমরা সকলে। প্রমিত লিখছে, থ্যাংক ইউ, ইট উইল হেল্প টু বিল্ড আর ফিউচার ওয়ারিয়ার্স। ইয়েস, অ্যাবসলিউটলি, যেহেতু অতিমানির সময় চলছে, আর প্রমিতের পি ফর প্ল্যাটফর্ম, পি ফর পেটালিশ, পি ফর প্রমিত, সুতরাং এই প্ল্যাটফর্মকে আমরা যোগ্য করে তুলব আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এডুকেশন তো থাকবেই, এডুকেশনের সঙ্গে সঙ্গে থাকবে আমাদের দ্যুতিময় আভা, আর থাকবে অসাধারণ মনের দৃঢ়তা, যাকে মাধ্যম করে আমরা এগিয়ে চলব দাড়ি কমা ছাড়া। তমালবাবু বলছেন, লাক কতটা ফ্যাক্টর সাফল্যের জন্য? ডেফিনেটলি লাক একটা বিরাট বড় ফ্যাক্টর, কিন্তু লাক কখন কোন পঞ্জিকার সময় অনুযায়ী আমাদের মধ্যে এসে উপস্থিত হবে সেটা আমরা কেউ জানি না। তাই এই লাকের ফাউন্ডেশনটা তৈরি করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সাধনা, যেটা দরকার সেটা হচ্ছে সাহস, যেটা দরকার সেটা হচ্ছে কর্ম প্রচেষ্টা। এই কর্ম প্রচেষ্টাই পারে আমাদের নতুন ছন্দে ধ্বনিত করতে, এই কর্ম উদ্যোগই পারে আমাদের নতুন সমীকরণে চালিত করতে। আমাদের একটা ইকুয়েশন দরকার, এবং সবসময় বলতে হবে, আই এম দ্য লাকিয়েস্ট পারসন ইন দিস আর্থ বিকজ মানুষের জীবন পেয়েছি। সেখানে সাফল্যের জন্য লাক আর মানুষের জীবন হিসেবে আমরা যদি নিজেদেরকে ত্বরান্বিত করতে শুরু করি, সেই লাক, দুটো লাকই কিন্তু অলমোস্ট সেম, বিকজ আমাদের লাইফে এগিয়ে যাওয়ার জন্য দরকার সহযোগিতা, আমাদের লাইফে এগিয়ে যাওয়ার জন্য দরকার প্রতিযোগিতা, আমাদের লাইফে এগিয়ে যাওয়ার জন্য দরকার অসাধারণ মনের তৃপ্তি আর অসাধারণ কর্ম প্রচেষ্টা, অসাধারণ উদ্যোগ, অসাধারণ সহযোগী মনোভাব। এই ফেলো ফিলিং না থাকলে সাফল্য আসবে না, আর সাফল্যকে নিশ্চিত করতে গেলে লাককে প্রাধান্য দিতেই হবে। লাক কবে আসবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা সফল হব কি না সেটাও আমরা জানি না। তথাপি আমরা এটাই ভাবি যে আমরা হেরে যাব না, আমরা কখনো পিছিয়ে পড়ব না, আর সর্বোপরি আমরা
নিজেদেরকে বঞ্চিত করব সব দিক থেকে, যেহেতু আমাদের লাক ফেভার করছে না, এটা কিন্তু আমরা মানি না। সুতরাং জানি না আর মানি নার মাঝখানে রয়েছে সাফল্য। এই সাফল্যটাকে খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। এই সাফল্যটাকে বহন করে চলার দায়িত্ব হচ্ছে আমাদের মনের এবং শরীরের। আর সাফল্যটিকে সারা জীবন ধরে রাখার যে গতি, তার দায়িত্ব আমাদের কর্ম উদ্যোগের বা আমাদের সাধনার। সেই সাধনা আর আমাদের অর্জিত ধারণা দুটো মিলিয়ে আমরা এগিয়ে চলব আর সাফল্যকে বহন করে চলব, পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করার জন্য, সমাজে নতুন একটি গতিকে আনয়ন করার জন্য, আর সর্বোপরি ঐতিহাসিক নবজাগরণের সূচনা করবার জন্য। অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, এগিয়ে চলুন আপনাদের দুর্নিবাদ ছন্দে। আর নির্ভীক জয়ের প্রতীক হিসেবে আপনারা সমাজের প্রতিটি স্তরের মানুষকে সর্বদাই সাহায্য করুন। যেখানে তমালবাবুর মতো সত্যি প্রতিভাবান মানুষ যারা আছেন, আর বিনোদন.com-এর মতো যে আনস্টপেবল প্ল্যাটফর্ম উনি দিয়েছেন, এই দুটোরই যেন জুড়ি মেলা ভার। কারণ তমালবাবু, এই নামটা যখন উচ্চারণ করি সশ্রদ্ধ চিত্তে, তমালবাবুকে যেহেতু খুব TAMAL, এই 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 কথাটা বলতেই মনে হয় T ফর টেনাসিটি, A ফর অ্যাসপিরেশন, M ফর ম্যাগনিফিসিয়েন্স, A ফর অ্যাম্বিশন, আর L ফর ল্যান্ডমার্ক। এমন একটা ল্যান্ডমার্ক সমাজকে দেখাতে হবে, এমন একটা ভিত্তি প্রস্তর সমাজকে দেখাতে হবে যেখানে টেনাসিটি থাকে আমাদের জয়ের জন্য, অ্যাম্বিশন থাকে লক্ষ্যকে পরিপূর্ণতা দেওয়ার জন্য, ম্যাগনিফিসিয়েন্স থাকে কালেকটিভ সাকসেসকে হোল্ড করে রাখার জন্য, আর অ্যাম্বিশন থাকে বা অ্যাসপিরেশন থাকে সেলফ এনরিচমেন্টের জন্য, যেখানে তমালবাবুর মতো গুণী মানুষের আশীর্বাদ এবং সহযোগিতা আমাদের প্রতি মুহূর্তে একান্তভাবে কাম্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার অনুষ্ঠান শেষ করব, অলরেডি 1 ঘন্টা অতিক্রান্ত। আমি আমার অনুষ্ঠানটিও একটি কবিতা রচনা করেছি, সেই কবিতাটি পঠনের মাধ্যমে শেষ করব, যে কবিতাটি ইঙ্গিত দেবে যে আমরা সত্যি কি করে বেঁচে থাকব এই অগুন্তি প্রতিকূলতার মাঝখানে এবং সহপাঠক্রমিক কার্যাবলীকে সঙ্গী করে। একটু প্লিজ শুনুন। কবিতাটির নাম দিয়েছি জ্ঞানের বিচ্ছুরণ। শিক্ষার ক্ষেত্রে আমরা তৎপর, আসবে সামাজিক নবজাগরণ। শিক্ষার্থীরা সফল হবে, করবে তাদের সংস্করণ। প্রকৃতির বা প্রগতির গুরুত্ব যাবে বেড়ে, নিশ্চিত হবে মনের মেলবন্ধন। সাফল্য হবে অনুমোদিত, থাকবে প্রতিভার ঘনঘটা। সময় কিন্তু নির্ণয় করবে বহুল গুণের ছটা। শুভকামনা রইল আমার, নিশ্চিত করো স্মরণী। দৃঢ় কণ্ঠে ধ্বনিত হোক ব্যপ্ত সফল ধরণী। সো এইভাবেই আমরা এন্টায়ার ওয়ার্ল্ডকে যাতে এনরিচ করতে পারি আমাদের আনস্টপেবল সাকসেসের মাধ্যমে, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যাতে বেঁচে থাকতে পারি এরকম একটি কালারফুল এবং মোস্ট এনসাইক্লোপিডিক ইউনিভার্সাল নাইসিটিকে সঙ্গে করে, যা শুধুমাত্র আমাদের সাংস্কৃতিক কর্মপ্রচেষ্টা, যার মধ্যে এডুকেশন অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মূল্য যথেষ্টই। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, শুভরাত্রি। যে কোনো ফার্দার প্রয়োজনে, যে কোনো ফার্দার নিডের ক্ষেত্রে আমি সবসময় অ্যাট ইউর বেক অ্যান্ড কল, অ্যান্ড আই উইল বি অলওয়েজ অ্যাজ গ্লিটার্ড অ্যাজ দি বেস্ট গ্লিটারিং স্টার, just to provide you the best from the core of my heart, which is going to enrich you people just without any punctuation, but in an unstoppable reflection of a mirror, and that mirror is called our collective success. Thanks a lot. Good night.